শিক্ষার্থীবৃন্দ সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 কোর্সের আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস। তো অপারেশনস আমরা জানি, অপারেশনস বলতে আসলে এখানে সিজারিয়ান অপারেশনও না, র্যাব বিডিআর এর অপারেশনও না। এই অপারেশন বলতে আমরা বুঝাচ্ছি অ্যাক্টিভিটিজ, অ্যাটলিস্ট এতটুকু বুঝি যে অপারেশনস বলতে অ্যাক্টিভিটি বুঝে। তো মার্চেন্ডাইজিং অপারেশন বলতে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যাক্টিভিটি গুলো, সেই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে মার্চেন্ডাইজ রিলেটেড। তো এই অপারেশন বা অ্যাক্টিভিটি বলতে আমরা মেন করতেছি এখানে বাইং অ্যান্ড সেলিং অফ মার্চেন্ডাইজ। এখন মার্চেন্ডাইজ কাকে বলে? মার্চেন্ডাইজ বলতে আমরা বলি যে গুডস, বলা হয় যে গুডস হেল্ড ফর সেল টু কাস্টমার্স ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। একটা ব্যবসা প্রতিষ্ঠান যে রিসোর্স, যে গুডস বলা হয় যে বিক্রির জন্য রেখে দেয়, সেটাকে আমরা বলি মার্চেন্ডাইজ। আমরা গ্রামে বা আগে ব্রিটিশরা বলতো স্টক, এখনো গ্রামে অনেকে বলে যে স্টক বিজনেস করছে, বিক্রির জন্য যেটা রেখে দেয়। আমরা বলি সেটাকে গুডস বা ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটাই বলি। তো বলা হয় যে তাহলে আমরা বুঝলাম যে মার্চেন্ডাইজিং অপারেশন বলতে বাইং অ্যান্ড সেলিং অফ মার্চেন্ডাইজ। তো বাইং অ্যান্ড সেলিং অফ মার্চেন্ডাইজ কিসে? আমরা এট এ লোয়ার প্রাইস, মানে বাইং অফ merchandise at a lower price and selling them at a higher price with a view to earn profit. তার মানে আমরা বুঝি যে আসলে মাল কম দামে কিনে বেশি দামে বিক্রি করার যে অ্যাক্টিভিটিস, সেটাকে আমরা বুঝাতে চাচ্ছি মার্চেন্ডাইজিং অপারেশন। এখন মাল আমরা শুধু কিনবো এমন না, মাল কেনার পর সেখানে এমন হতে পারে যে ডিসকাউন্ট পেতে পারি, মাল কেনার পর সেটা ডিফেক্টিভ বলে অন্য কোনো কারণে সেটা রিটার্ন দিতে পারি, আবার বিক্রি করলেও সেই মাল ডিফেক্টিভের কারণে বা অন্য কোনো কারণে আমার সেই মাল ফেরত আসতে পারে, বা আমরা যারা কাস্টমার আছে তাদেরকে ডিসকাউন্ট দিতে পারি, সেল ডিসকাউন্ট যেটা। তো বলা হয় যে এই যে মাল কেনা বেচা, মাল ফেরত দেওয়া ফেরত আসা, এই সম্পর্কিত যে অ্যাক্টিভিটি গুলো, সেইটার আমরা অ্যাকাউন্টিং সিস্টেমটা শিখবো। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে মাল কেনা বেচা, মাল ফেরত দেওয়া, এই সম্পর্কিত অ্যাকাউন্টিং সিস্টেমটা। অ্যাকাউন্টিং বলতে আমরা এর আগে শিখেছিলাম যে মেইনলি আমরা বুঝে থাকি যে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং। তো কিভাবে সেই অপারেশন গুলোকে আমরা রেকর্ড করব, কিভাবে রিপোর্ট করব। তো আমরা আজকে আসলে শুধুমাত্র রেকর্ডিংটা দেখাবো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা রিপোর্টিং নিয়ে আলোচনা করব। এবং বলা হয় যে যেই অর্গানাইজেশন এই অপারেশনে থাকবে, অর্থাৎ মাল কিনে এবং বিক্রি করবে, মার্চেন্ডাইজ কিনে বিক্রি করবে, সেই প্রতিষ্ঠানকে আমরা বোঝাতে চাচ্ছি মার্চেন্ডাইজিং কনসার্ন বা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন বা মার্চেন্ডাইজিং কোম্পানি। তো আমরা তাহলে মার্চেন্ডাইজ বলতে বুঝলাম ইনভেন্টরি গুডস যেটা বিক্রির জন্য রাখা হয়। আসলে মনে রাখবেন যে একটা প্রতিষ্ঠানের জন্য যেটা মার্চেন্ডাইজ, সেটা আরেকটা প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট হতে পারে। যেমন অটোবির কথা যদি চিন্তা করি, আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে অটোবি যে ফার্নিচার বিক্রির জন্য রাখে, সেই অটোবির ফার্নিচারটা কিন্তু অটোবির জন্য মার্চেন্ডাইজ। বাট আপনি একজন মুদি দোকানদার যদি সেই ফার্নিচার কিনে নিয়ে আসেন, তাহলে আপনার জন্য কিন্তু আবার সেই ফার্নিচারটা কিন্তু ফিক্সড অ্যাসেট, কারণ আপনি বিজনেসে ইউজ করবেন। আর অটোবি কিন্তু সেই ফার্নিচার বিক্রির উদ্দেশ্যে রাখছে, তার মানে অটোবির জন্য সেটা মার্চেন্ডাইজ। আর আপনি মুদি দোকানদার বা অন্য কোনো ব্যবসায়ী সেটা ফিক্সড বিজনেস ইউজ করার জন্য কিনে নিয়ে আসছে, তাহলে তার জন্য সেটা কিন্তু ফিক্সড অ্যাসেট। বাট আমরা খেয়াল করবো এখানে যে যেই রিসোর্সটা, যেই গুডসটা বিক্রির জন্য কেনা হচ্ছে বা বানানো হচ্ছে, সেটা কথা বলবো আমরা, সেটাকে বলবো মার্চেন্ডাইজ বা ইনভেন্টরি বা গুডস। তো বলা হয় যে এই মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, মার্চেন্ডাইজিং কনসার্ন, এটা হোলসেলারও হতে পারে, রিটেইলারও হতে পারে। তো হোলসেলার কি করে? আমরা শব্দগুলো সবার কাছে পরিচিত। তো হোলসেলার কি করেন? পাইকারি যিনি, উনি কি করেন? উনি সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে খুব বেশি পরিমাণে, আমরা বলি হোলসেলার বেশি পরিমাণে মাল কিনে সেই মালটা রিটেইলারের কাছে, খুচরা বিক্রেতার কাছে, অথবা আমরা বলি অন্য কোনো হোলসেলারের কাছে বিক্রি করে থাকেন। এটা হচ্ছে হোলসেলারের কাজ। আর রিটেইলার যিনি, উনি কি করেন? উনি হোলসেলারের কাছ থেকে কিনে ডাইরেক্ট কাস্টমারের কাছে বিক্রি করে থাকেন। তো সেটা আমরা বলছি। তাহলে এই যে হোলসেলার অথবা রিটেইলার, তাদেরকে আমরা বলছি মার্চেন্ডাইজিং কনসার্ন, মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। তো রিটেইলার আমরা যেমন বলি, যদি মুদি দোকানের কথা বলি, গ্রোসারি স্টোরের কথা বলি, বা সুপার স্টোরের কথা বলি, যেমন আগোরা, আমরা জানি যে মাল কিনে ডাইরেক্ট কাস্টমারদের কাছে বিক্রি করে। আমরা ওষুধের দোকানের কথা যদি বলি, তারা মাল কিনে, সেটা উদাহরণ হিসেবে এখানে বলছি লাস ফার্মা, যে কোনো যে কোনো ওষুধের দোকানে হতে পারে। তো ড্রাগ স্টোর, ওষুধের দোকান, তারাও কিন্তু মাল কিনে বিক্রি করে। তো সবাই আসলে মার্চেন্ডাইজিং কনসার্ন। এটা যদি কোনো রেস্টুরেন্টের কথা বলি,
সেটা যে কোনো রেস্টুরেন্ট হতে পারে, তারাও কিন্তু এভাবে আমরা বলছি ডাইরেক্ট কাস্টমারদের কাছে সেল করতেছি। তো বলা হয় যে এই মার্চেন্ডাইজিং কনসার্ন আমরা যারা বললাম যে মাল কিনে বিক্রি করে, তাদের যদি আমরা অপারেটিং সাইকেলটা দেখতে চাই, আপনাদের মূল বইতে দেখবেন অপারেটিং সাইকেল দেওয়া আছে, আরো অনেক কিছু আছে, আমি এখানে একটু সংক্ষেপে আলোচনা করতেছি। তো এই অপারেটিং সাইকেল বা ক্যাশ কনভার্সন সাইকেল বা ক্যাশ সাইকেল যদি আমরা দেখি, তাহলে দেখবেন এখানে অপারেটিং সাইকেল যেটা মিন করছি সেটা হচ্ছে যে আসলে মাল বিক্রি করে কাস্টমারদের কাছ থেকে টাকা আনতে কত সময় লাগে, লেন্থ অফ টাইম আর আমরা বলে থাকি অপারেটিং সাইকেল। এটাকে ক্যাশ সাইকেল বলে, কেউ ক্যাশ কনভার্সন সাইকেল বলে, আমরা যেটা বলি ক্যাশ টু ক্যাশ। একটু খেয়াল করে দেখুন, আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি সাইকেলটা, সেটা হচ্ছে যে প্রথমে আমরা কি করি, আমরা ইনভেন্টরি কিনি। ইনভেন্টরি বলতে গুডস। তো আমরা গুডস কিনে সেই গুডস আবার সেল করি। তো গুডস সেল করি, সেই গুডসটা যদি বাকিতে সেল করি তাহলে আমরা বলছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হয়, বা আমরা বলি ডেটর্স। যে কাস্টমারের কাছে বাকিতে বিক্রি করছি তাদের কাছ থেকে ক্যাশ আমরা আবার রিসিভ করি। তার মানে আমরা ক্যাশ দিয়ে মাল কিনলাম, সেই মাল বিক্রি করলাম, বাকিতে বিক্রি করলে কাস্টমারদের কাছ থেকে আবার ক্যাশ আমরা কালেক্ট করলাম। এখানে কিন্তু প্রোডাকশনে কিছু নেই, মনে রাখবেন, এখানে শুধুমাত্র মাল কিনে বিক্রি করা। এখন সেখানে আমরা বাকিতে বিক্রি করলে কাস্টমারদের কাছ থেকে ক্যাশ কালেকশনের জন্য ক্যাশ রিসিভ করতে যতদিন লাগবে, তো সেটা বলা হচ্ছে যে মাল কেনা থেকে শুরু করে বিক্রি করে কাস্টমারদের কাছ থেকে ক্যাশ কালেকশন পর্যন্ত যে সময়টা লাগে তাকে আমরা বলি অপারেটিং সাইকেল। কারণ একজন মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের অপারেশনটাই এরকম, মাল কিনে বিক্রি করে কাস্টমারদের কাছ থেকে টাকা নিয়ে আসা, এটাই তাদের অপারেশন। এই ক্ষেত্রে যত টাইম লাগে সেটাকে আমরা অপারেটিং সাইকেল বলি, বা ক্যাশ সাইকেল বা ক্যাশ কনভার্সন সাইকেল বলি। মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের জন্য এরকম। সার্ভিস রেন্ডারিং অর্গানাইজেশন, যারা সার্ভিস প্রোভাইডিং অর্গানাইজেশন, তাদেরটা আবার একটু আলাদা। তারা আসলে কি করে, সরাসরি সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস সেল করে থাকে, সেটা যদি বাকিতে করে সেখান থেকে ক্যাশ কালেকশন করে। একই একটা স্টেপ, শুধু এখানে ভিন্ন হবে, এটা আপনার বই থেকে দেখে নিন যে তারা সরাসরি সার্ভিস সেল করে, সার্ভিস প্রোভাইড করে, বাকিতে করলে সেখান থেকে ক্যাশ কালেকশন করে। আমাদের আজকের আলোচনা যেহেতু মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন নিয়ে, আমরা এটা নিয়ে বললাম। তো সার্ভিস রেন্ডারিং অর্গানাইজেশনের ক্ষেত্রেও গুডস বা সার্ভিস যেহেতু দুটাই সেল করে থাকে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন, তো সার্ভিস রেন্ডারিং অর্গানাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র তারা সার্ভিস প্রোভাইড করে, এটা আপনারা একটু দেখে নিতে পারেন। তো এখন আমরা যেটা আলোচনা করব, মূলত আজকের আলোচনার যে মূল বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমাদের এই যে মাল কেনা বেচা, এটা এই যে ইনভেন্টরির কথা বললাম, যে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, এইসব বিষয়ে আসলে রেকর্ডিং সিস্টেমটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মনে থাকবার কথা, শুরুতে আমরা বলেছিলাম যে মাল কিনলে কোনটা ডেবিট হবে, মাল বিক্রি করলে, মাল ফেরত আসলে, বা আমি যদি মাল ফেরত দিই তাহলে এই সম্পর্কিত আমরা যখন জেনারেল জার্নাল করি তখনও বলেছিলাম যে আমরা পরবর্তীতে কিছু জিনিস আলোচনা করবো, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো আমাদের বলা হচ্ছে যে কোনো মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন তাদের এই ইনভেন্টরি এটা রেকর্ডিং এর জন্য মেইনলি দুটা সিস্টেম ফলো করতে পারে, দুটা সিস্টেমে যে কোনোটা ফলো করতে পারে। একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো আমরা এখন দেখবো যে এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে তফাৎ কি। অর্থাৎ তফাৎ বলতে কোন কোন অর্গানাইজেশন এই সিস্টেম ফলো করে, বা আমরা যে মাল কিনবো, মালের ডিসকাউন্ট পাবো, বা মাল ফেরত দেবো, বা মাল বিক্রি করে মাল ফেরত আসবে, বা আমরা যে ট্রান্সপোর্টেশন কস্ট, সেইগুলো সম্পর্কে আসলে তার রেকর্ডিং সিস্টেম, দুটা সিস্টেমে এই ইনভেন্টরি পারপেচুয়াল এবং পিরিয়ডিকের কি, সেই সম্পর্কে আলোচনা করবো, এবং কোন অর্গানাইজেশন কোন সিস্টেমটা ফলো করে থাকে এটাও আলোচনার বিষয়। তো আমরা যদি দুইটা সিস্টেমের ডিফারেন্স আলোচনা করি, তাহলে প্রথম যেটা বেসিস, সেটা বেসিসটা হচ্ছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ড কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড মানে আমরা বলি কত টাকার মাল বিক্রি করা হলো, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি বলতে কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, যেটা বিক্রির জন্য রাখছি। এটা এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আরো ভালো করে আলোচনা করবো উইথ ফিগার্স। আমরা যখন রিপোর্টিংটা আলোচনা করব তখন বুঝবো যে কস্ট অফ গুডস সোল্ড কি জিনিস। তো এখানে বলা হচ্ছে যে পারপেচুয়াল বলতে আসলে আমরা বুঝি কন্টিনিউয়াস, যেটা ডেইলি বেসিসে করা হয়, রেগুলার বেসিসে করা হয়। তো বলা হয় যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা বলি যে আমাদের ইনভেন্টরিটা আপডেটেড করা হয় কন্টিনিউয়াসলি, যে কোনো সময়। আপনারা দেখবেন বড় বড় শপিং মলগুলোতে দেখবেন, সেখানে গেলে বুঝতে পারবেন প্রত্যেকটা পার্সেজের জন্য মাল যে কেনা হচ্ছে রেকর্ড রাখা হচ্ছে, মাল ফেরত দেওয়া হচ্ছে রেকর্ড রাখা হচ্ছে, মাল ফেরত বিক্রি করা হচ্ছে রেকর্ড রাখা হচ্ছে, মালের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে রেকর্ড রাখা হচ্ছে, মাল আবার বিক্রিত মাল ফেরত আসতে হচ্ছে। প্রত্যেকটা বলা হয় যে প্রত্যেকটা পার্সেজ, প্রত্যেকটা সেলস এর জন্য আমরা যখন কন্টিনিউয়াসলি রেকর্ড রাখি, এটা আপডেট করা হয়। যখনই রেকর্ড রাখতেছি স্বাভাবিকভাবে সেটা আপডেটেড হয়ে যাচ্ছে, অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। তো এটা পারপেচুয়ালি করা হয়, অর্থাৎ প্রত্যেকটা পার্সেজ, প্রত্যেকটা সেলস এর জন্য আমরা রেকর্ড করে রাখি। এই জন্য বলি যে আমরা এটা কন্টিনিউয়াসলি এটা আপডেটেড হতে থাকে। দিনের মধ্যে যতবার পার্সেজ হবে, যতবার সেল হবে, ততবার এটা আপডেটেড হতে থাকবে ফিগারটা।
চেঞ্জ হবে, প্রত্যেকটা রেকর্ড রাখা হয়। বাট পিরিয়ডিকে যেটা আমরা এর আগেও করেছিলাম, যেখানে আপনাদের মনে আছে, সেটা কিন্তু আমরা আসলে ডেইলি বেসিসে করিনি। ডেইলি বেসিসে করিনি বলে আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করেছিলাম, আপনাদের মনে থাকবার কথা। তো সেখানে আসলে আমরা করেছিলাম অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি কখন, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে। অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে গিয়ে আমরা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি বললাম যে আমাদের সাপ্লাই ছিল এত, লাস্টে গিয়ে বললাম ফিজিক্যালি কাউন্ট করে দেখলাম যে এত টাকা সাপ্লাই আছে। তার মানে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আসলে বলতে পারি না যে আমার কত টাকার মাল বিক্রি হলো। তো সেটা বলা আছে আসলে আমরা পিরিয়ডিকে একটা পিরিয়ড শেষে, সেটা 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, নর্মালি আমরা বলি 1 বছর। বছর শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কত টাকার মাল বিক্রি করলাম এই ধরনের জিনিস আমরা বের করি না। তাহলে আমরা দেখলাম যে দুইটা মেথডের মধ্যে একটু তফাৎ আছে। এটা কন্টিনিউয়াসলি করা হয়, এটা কন্টিনিউয়াসলি আপডেটেড হয় না ওই পিরিয়ড শেষ না হলে, অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত। এখানে দুইটা সিস্টেমের মধ্যে রেকর্ডিং এর যে তফাৎ, সেটা যখন আমরা মাল কিনবো, বলা হয় যে গুডস যখন কিনবো, ইনভেন্টরি যখন কিনবো, তখন আপনাদের মনে আছে আমরা এটা কিন্তু আগে শিখেছিলাম যে মাল যখন কিনেছিলাম তখন পারচেজ কে ডেবিট করেছিলাম। আমরা যখন জেনারেল জার্নাল এন্ট্রি করি তখন, তার মানে আমরা সেখানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা কিন্তু আগে শিখেছি যে মাল কিনলে পারচেজ ডেবিট আর বিক্রি করলে সেলস ক্রেডিট, এটা এর আগে শিখেছিলাম। বাট আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পারপেচুয়াল যেটা করতেছি আমরা, প্রত্যেক পারচেজের পরপরই আমরা বলে দিচ্ছি যে আমার ইনভেন্টরি কত টাকার আছে। 10,000 আছে, আরো 1,000 কিনলাম, 11,000 হলো, এটা কিন্তু আপডেটেড হতে থাকলো। আবার 11,000 এর মধ্যে 3,000 বিক্রি করে দিলাম, থাকলো 8,000। অর্থাৎ আমরা এটা কিন্তু আপডেটেড করতেছি কন্টিনিউয়াসলি, বিক্রির সাথে সাথে, কেনার সাথে সাথে। এই জন্য আমরা কি করি, প্রত্যেকবার যখন কিনবো তখন আমরা এখানে পারচেজের পরিবর্তে ইনভেন্টরিকে ডেবিট করবো। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। আমি আবার বলছি, পারপেচুয়ালে আমরা ইনভেন্টরি যেহেতু কন্টিনিউয়াসলি আপডেটেড করা হয়, ইনভেন্টরি পজিশন জানা যায়, এই জন্য আমরা ইনভেন্টরিকে ডেবিট করি। আর পিরিয়ডিক তো আগে শিখেছিলাম, সেখানে পারচেজকে ডেবিট করি। এরপরে যখন সেল করব তখন কি করব, তাহলে সেল করার সময় আপনাদের মনে আছে আমরা পিরিয়ডিকে বলেছিলাম সেল করার সময় সেলস রেভিনিউ আমরা ক্রেডিট করেছিলাম, নগদে হলে ক্যাশ ডেবিট করেছিলাম, বাকি হলে অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করেছিলাম, আর সেলস রেভিনিউটাকে কিন্তু আমরা ক্রেডিট করেছিলাম। কস্ট অফ গুডস সোল্ডের জন্য কিন্তু আমরা কোনো রেকর্ড ওই সময় করিনি, আপনাদের মনে আছে। বাট এটা খুব গুরুত্বপূর্ণ যে পারপেচুয়ালের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকবারই আমরা বলতেছি কত টাকার মাল বিক্রি করলাম আর কত টাকার মাল বিক্রি করতে পারলাম না, মানে দুইটা জিনিস আমাদেরকে রেকর্ড রাখতে হবে। মাল বিক্রি করতে রেকর্ড রাখতে হবে এই জন্য যে আমার মাল বিক্রির সাথে সাথে আমি বুঝতেছি আর কত টাকার মাল রয়ে গেল। তাহলে আমরা ওই সময় বিক্রি করার সাথে সাথে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কত টাকার মাল আমি বিক্রি করে দিলাম আর কত টাকার মাল আমার রয়ে গেল, এই দুইটা জিনিস। এই জন্য যে মালটা বিক্রি করলাম তাহলে আমার সেলস রেভিনিউর জন্য এন্ট্রি দিতে হবে, আবার কত টাকার মাল বিক্রি করলাম কস্ট যেটা সেটা, তার মানে এখানে রেভিনিউ এবং কস্ট বা এক্সপেন্স দুইটার জন্য রেকর্ড রাখতে হবে। তাহলে আমরা শিখলাম পারপেচুয়ালের ক্ষেত্রে সেলস রেভিনিউটা আমরা সেলসের জন্য রেকর্ড করব, আবার কস্ট অফ গুডস সোল্ড এর জন্য রেকর্ড করব। তার মানে এখানে দুইটা জার্নাল হবে। মনে রাখবেন পারপেচুয়ালের ক্ষেত্রে মাল বিক্রি করব যখন, তখন দুইটা জার্নাল হবে, একটা হবে সেলস এর জন্য আর একটা হচ্ছে কত টাকা কস্ট অফ গুডস সোল্ড এর জন্য, দুইটা। এবং মনে রাখবেন আমাদের মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের যে সেলস রেভিনিউটা কোত্থেকে আসে, মাল বিক্রি করলে সেলস রেভিনিউ, আমরা সেলস রেভিনিউ অথবা সেলস বলি। আর এক্সপেন্সটা কিসে হয়, এক্সপেন্সটা হয় যে কস্ট অফ গুডস সোল্ড এ অথবা হয় অপারেটিং এক্সপেন্সে। এবং সেই অপারেটিং এক্সপেন্সই আপনারা যারা জানেন সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে অপারেটিং ইনকাম বের করি, বা আমরা নেট সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিয়ে গ্রস প্রফিট বের করি। আমরা নেক্সট ক্লাসে এটা ডিটেইলস আলোচনা করবো। বাট এই জিনিসটা খুব খেয়াল রাখবেন যে মাল যখন বিক্রি করব তখন দুইটা জার্নাল এন্ট্রি হবে পারপেচুয়ালের ক্ষেত্রে। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে ইনভেন্টরি পজিশন, কস্ট অফ গুডস সোল্ড এর পজিশন যে কোনো সময় এটা পারপেচুয়ালে জানা যায়, কিন্তু পিরিয়ডিকে জানা যায় না। এখন যেটা শিখবো যে আসলে কোন অর্গানাইজেশন নরমালি এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা ইউজ করে আর কোন অর্গানাইজেশন গুলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ইউজ করে। কত বলা হয় যে যে অর্গানাইজেশন গুলোতে আমরা বলি যে আমাদের হাই প্রাইসড লো ভলিউম আইটেমস, অর্থাৎ দাম অনেক বেশি কিন্তু সংখ্যায় কম, যেমন আমরা বলি অটোমোবাইলস, যারা প্রাইভেট কার বিক্রি করে, মোটরসাইকেল বিক্রি করে, কম্পিউটার বিক্রি করে, যারা ফার্নিচার বিক্রি করে, ডিপার্টমেন্টাল স্টোর, সেখানে দেখবেন যে তাদের আইটেম কম কিন্তু দাম অনেক বেশি। অথবা কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ইভেন এখন শপিং মল গুলোতে গেলে দেখবেন যে সেখানে তারা বারকোড ইউজ করে, সেখানে তার স্ক্যানার ইউজ করে, এখানে স্পেসিফিক আইডেন্টিফিকেশনটা খুব সহজে সম্ভব। অর্থাৎ তারা বুঝতে পারে যে আমার, এবং আপনাকে বলবে যে ঠিক আছে দাঁড়ান দেখি ভাই মালটা আছে কিনা, একটু চেক করে দেখি, আমরা ইনভেন্টরি চেক করে দেখি, আমরা স্টক দেখি, স্টক লেজারটা দেখি। তারা কিন্তু খুব সহজে বলে দিচ্ছে যে হ্যাঁ ভাই আর 2 পিস আছে, আপনি একটু ওয়েট করেন আমরা দেখছি। তো তার মানে কি করে তারা কিন্তু আসলে এই ইনভেন্টরি পজিশনটা জানে। আপনাকে স্টক দেখে, কিন্তু স্টক বলতে ইনভেন্টরি। তো তার মানে আমরা বুঝলাম যে যেখানে লো ভলিউম হাই প্রাইসড আইটেম বিক্রি হয়, যারা এগুলো কেনা বেচা করে, অথবা যেখানে আমরা বলি যে
বারকোড ইউজ করা হয় অথবা অপটিক্যাল স্ক্যানিং ইউজ করা হয় কম্পিউটারে, তারা আসলে এই পারপেচুয়ালটা তারা প্রত্যেকটা মুহূর্তে বলতে পারবে কত টাকার মাল বিক্রি করলো, কত টাকার মাল রয়ে গেল। বাট যেখানে আমরা বলি, যেমন মুদি দোকানের কথা যদি বলি, অনেক সময় এমন হয় যে এক বস্তার আটা আর এক বস্তার মধ্যে অর্ধেক থাকতেই ঢুকায় দেয়। তাদের অ্যাক্সেসরিজ, কিছু কিছু অ্যাক্সেসরিজের দোকান আছে, তাদের আইটেমগুলো এত মানে বেশি যে যেখানে আসলে আপনি প্রত্যেকটা আইটেম ওইভাবে স্পেসিফিক আইডেন্টিফাই করা কঠিন। সেটা বলা হয় যে মুদি দোকান হতে পারে, সেখানে ফাস্ট ফুড শপ হতে পারে, ওষুধের দোকান হতে পারে, হার্ডওয়্যারের দোকান হতে পারে, তাদের আইটেম অনেক বেশি। সেটা বলছে আমাদের যেখানে প্রাইস লো কিন্তু ভলিউম অনেক হাই, এবং যারা বারকোড ইউজ করে না যেখানে, তাহলে তারা ইউজ করে থাকে এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তারা বছর শেষে হিসাব করে, হালখাতা করে, অনেক কিছু করে, আমরা জানি এগুলো। আমাদের দেশে দুই ধরনেরই আছে, বাট যত মানে কম্পিউটার এখন টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা দেখি পারপেচুয়ালটা খুব সহজেই সম্ভব। এক সময় ছিল আমরা লেজারও করতাম, আপনারা যারা আগে অ্যাকাউন্টিং করেছে তারা লেজার করতাম আমরা, টি অ্যাকাউন্ট। এই পাশে ডেবিট ক্রেডিট করে মাস শেষ না হওয়া পর্যন্ত, অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত আসলে বুঝতাম না যেটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, এটা বোঝা যেত না। বাট আমরা এখন মডার্ন সিস্টেমে, অ্যাকাউন্টিং ইকুয়েশন সিস্টেমে যেটা করতেছি, প্রত্যেক ডেটে কিন্তু আমরা ব্যালেন্স বুঝতে পারি, ক্যাশের পজিশন জানতে পারি। আর আগে ছিল যে অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টের ব্যালেন্স বুঝতে পারতাম না। তো তার মানে আমরা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের সাথে সাথে আমরা দেখতেছি আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এটা বাড়ছে, অ্যাপ্লিকেশনটা বাড়তেছে। এরপরে আমরা যেটা আলোচনা করব, আলোচনা মূলত আমরা করছি যে পারপেচুয়াল পিরিয়ডিক সিস্টেমের তফাৎ। যদি আমরা বলি যে বেটার কন্ট্রোল কোনটাতে সম্ভব, বলা হয় যে এই ইনভেন্টরির উপর কন্ট্রোল বা আমরা প্রোডাক্ট ডিফিসিয়েন্সি আছে কিনা, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে আসলে আছে কি নেই, মালটা আছে কি নেই, এটা কিন্তু এই পারপেচুয়ালে সম্ভব। এবং বলা হয় যে কন্ট্রোল করা সম্ভব এই জন্য যে মালের চুরি হওয়াটা, আপনি যদি বছর শেষে গিয়ে দেখেন যে মাল কত টাকা রয়ে গেল আর কত টাকা, এটা দেখেন, আর প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন যদি দেখেন, তো স্বাভাবিকভাবেই চুরি হওয়া থেকেও আপনি বাঁচতে পারবেন। কন্ট্রোল করা মালের উপর কন্ট্রোলটা, এটা পারপেচুয়ালে সম্ভব বেটার কন্ট্রোলটা, কিন্তু পিরিয়ডিকে সম্ভব না, ওইভাবে সম্ভব না। আবার আরেকটা জিনিস আছে যে ফ্রেইট কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা এই যে ফ্রেইট কস্ট বা ইম্পোর্ট ডিউটি আমরা যেটা গাড়ি ভাড়া বলি, তো ট্রাক ভাড়া যেটা বলি, বিশেষ করে এফওবি শিপিং পয়েন্ট, আমি একটু পরে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে বলা হয় যে আমরা যখন ফ্রেইট ইন বলেছি, ফ্রেইট আউট বলেছি, আপনাদের মনে থাকবার কথা, সেটা আমরা পিরিয়ডিকের ক্ষেত্রে সেটাকে ডেবিট করেছিলাম, যেহেতু এটা এক্সপেন্স আমরা সেটাকেই কিন্তু ডেবিট করেছিলাম। বাট পারপেচুয়ালের ক্ষেত্রে মনে রাখবেন যে মাল কেনা এবং মালের কেনার পরে যে ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা ক্যারিজ বলা হয়, অনেক সময় ক্যারিজ ইন, ফ্রেইট ইন, ট্রান্সপোর্টেশন ইন, যেটা তো মাল কিনে এই যে গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া, ট্রাক ভাড়া, যেটা এটা যত খরচ হবে সেটা আমরা কি করব, সব ইনভেন্টরি অ্যাকাউন্টে ডেবিট করব, অর্থাৎ ইনভেন্টরি অ্যাকাউন্টের সাথে যোগ করব। মালের কস্ট বেড়ে যাবে, সেই হিসাবে আমরা ইনভেন্টরি অ্যাকাউন্টকে ডেবিট করব। আর পিরিয়ডিকের ক্ষেত্রে আমরা ওই কস্টটাকে, পার্টিকুলার কস্টটাকে, এক্সপেন্সটাকে ডেবিট করি, আমরা আগে শিখেছিলাম। আর মাল যদি ফেরত দেই, আমরা আগে শিখেছিলাম মাল যখন ফেরত দিচ্ছি তখন আমরা কিন্তু পার্সেল রিটার্নটাকে ক্রেডিট করেছিলাম, আপনাদের মনে আছে। বাট এখানে যেটা করব, মাল যখন ফেরত দিচ্ছি তখন আমাদের ইনভেন্টরিটাকে ক্রেডিট করব, কারণ কস্ট অফ ইনভেন্টরি যেটা, কস্ট অফ পারচেজ অফ ইনভেন্টরি যেটা, সেটা কমে যাচ্ছে, এক্সপেন্সটা কমে যাচ্ছে, এই জন্য সেটাকে আমরা ক্রেডিট করে দেবো। তার মানে আমরা এখানে শিখলাম যে ট্রান্সপোর্টেশন কস্টটা, এই এটা তো আগে শিখেছি, ট্রান্সপোর্টেশন কস্টের নামেই আমাদের ডেবিট হবে পিরিয়ডিকে, কিন্তু পারপেচুয়ালের ক্ষেত্রে আমরা ইনভেন্টরিকে ডেবিট করি। আর মাল যদি ফেরত দেই অথবা ডিসকাউন্ট দেই অথবা যদি অ্যালাউন্স, আমরা জানি আরেকটা জিনিস আছে যে পারচেজ রিটার্নস এন্ড অ্যালাউন্স, অ্যালাউন্সটা আরেক রকম, তো আমি মাল ফেরত দিচ্ছি, আবার অ্যালাউন্সটা হচ্ছে যে মাল ফেরত দিচ্ছি না কিন্তু টাকা একটু কম দিচ্ছি, যার কাছ থেকে কিনেছিলাম তাকে বলছি যে ঠিক আছে ভাই, আপনার মাল আমার কাছে থাকলো, আপনার যেহেতু মালটা ভালো না, উনি বলছেন যে ঠিক আছে আপনার কাছে রেখে দেন, টাকা একটু কম দেন, তাহলেই হবে। এই ক্ষেত্রে অনেক সময় অ্যালাউন্স দেয়, তো আমরা এটা কমন টাইটেল করি রিটার্নস এন্ড অ্যালাউন্স। তো সব মিলায় দেখা যায় যে যদি এমন হয় যে মাল ফেরত দিচ্ছি, তাহলে আমরা পারপেচুয়ালে কেনার সময় আপনাদের মনে আছে আমরা ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, যখন ফেরত দিচ্ছি আমরা ইনভেন্টরিকে ক্রেডিট করব। তো এইটা গেল আসলে দুইটা সিস্টেমের তফাৎ, অর্থাৎ রেকর্ডিং এর তফাৎ বা কোন অর্গানাইজেশন করে এই সংক্রান্ত তফাৎ। আমরা উদাহরণ দিলে পরে আরো ভালো বুঝবেন। তো এরপরে আমরা যেটা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আসলে ট্রান্সপোর্টেশন কস্টটা কে বেয়ার করবে এবং সেই ট্রান্সপোর্টেশন কস্টের অ্যাকাউন্টিং সিস্টেমটা কি হবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো মাঝে মাঝে প্রশ্ন হয় যে ট্রান্সপোর্টেশন কস্টটা কি বায়ার বেয়ার করবে নাকি সাপ্লায়ার বা সেলার বেয়ার করবে। তো এই ক্ষেত্রে দুইটা কনসেপ্ট আছে, আসলে দুইটা কনসেপ্ট হচ্ছে এরকম যে এফওবি শিপিং পয়েন্ট, এফওবি বলতে আমরা বলি ফ্রি অন বোর্ড, তো একটা হচ্ছে এফওবি শিপিং পয়েন্ট বা এফওবি ফ্যাক্টরি বলি, আর একটা বলি এফওবি ডেস্টিনেশন।
আপনারা খেয়াল রাখবেন। তো ফ্রি অন বোর্ড, তো আপনারা যদি এই ছবিটা দেখেন, আপনাদের বই থেকে নেওয়া, এটা বুঝতে পারবেন খুব সহজে, আমার মনে হয় বুঝে যাবেন, বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে একটু খেয়াল করুন, এই হচ্ছে সেলার আর উনি হচ্ছেন বায়ার। তো এফওবি শিপিং পয়েন্ট বা এফওবি ফ্যাক্টরি বলছি আমরা, যে বায়ার সেলারের কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনে টাকা দিয়ে তারপরে সেই মাল বুঝে নিয়ে আপনি দেখেন সেটা কুরিয়ার সার্ভিসে হোক বা গাড়িতে হোক, ক্যারিয়ারে হোক, ট্রাকে হোক, নিয়ে উনার বায়ার তার ডেস্টিনেশনে, তার গুদামে, তার কারখানা যেখানে বলি সেখানে উনি নিয়ে যাচ্ছেন। তার মানে কি বুঝতেছি, এফওবি শিপিং পয়েন্ট ফ্যাক্টরি যখন বলতেছি তখন বায়ার কিন্তু নিজে এই সেলারের কাছ থেকে মাল বুঝে নিচ্ছেন, মানে তখনই তার এই গুডসে, এই ইনভেন্টরি তার কিন্তু ওনারশিপ, মালিকানা কিন্তু পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বায়ার নিজে এই গাড়ি ভাড়া নিজে বেয়ার করে, ট্রান্সপোর্টেশন কস্ট বায়ার নিজে বেয়ার করে তারপরে সেলারের কাছ থেকে বুঝে নিয়ে চলে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে যখন এফওবি শিপিং পয়েন্ট বলছি, এফওবি ফ্যাক্টরি যখন বলছি, তার মানে বায়ার নিজে বেয়ার করছেন, বায়ার নিজে বেয়ার করে নিয়ে চলে যাচ্ছেন, এবং মালের ওনারশিপটা কিন্তু সেলারের কাছ থেকে তখনই পেয়ে যাচ্ছে না। এফওবি ডেস্টিনেশন, ডেস্টিনেশন বলতে আসলে বায়ারের ডেস্টিনেশন। এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার খেয়াল করে দেখেন যে সেলার কি করছেন, মাল গাড়িতে তুলে দিয়ে ট্রাকে লোড করে তারপরে বায়ারের কাছে পাঠাচ্ছেন। এই যে বায়ার, বায়ার কি করছেন, উনার গুদামের ওখান থেকে বায়ার তখন মালটা রিসিভ করতেছেন। তো বলা হয় যে সেলার যখন মাল নিজ দায়িত্বে পাঠাচ্ছেন বায়ারের ডেস্টিনেশনে, বায়ারের কাছে, তখন কিন্তু সেলার নিজে এই গাড়ি ভাড়া নিজে বেয়ার করতেছেন। পরে হয়তো ওনার উপর চার্জ করবেন, কিন্তু সেলার নিজে এটা বেয়ার করছে। এবং বায়ারের কাছে মাল বায়ার রিসিভ না করা পর্যন্ত এই মালের ওনারশিপটা, এই গুডসের, এই ইনভেন্টরি ওনারশিপটা কিন্তু সেলারের কাছে থাকে। তার মানে আমরা দেখতেছি যে এফওবি ডেস্টিনেশন যখন বলছে, অর্থাৎ সাপ্লায়ার যখন বায়ারের কাছে নিজ দায়িত্বে পৌঁছায় দিচ্ছে, তখন সেলার বেয়ার করতেছে। আর বায়ার যখন সেলারের কাছ থেকে মাল নিজে কিনে নিয়ে আসতেছেন, নিজেই ভাড়া তখন বেয়ার করতেছেন, এবং তার ওনারশিপটা তখনই পেয়ে যাচ্ছেন। তার মানে এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যে এফওবি শিপিং পয়েন্ট যদি হয়, ফ্যাক্টরি যদি হয়, তাহলে বায়ার বেয়ার করবে, আর এফওবি ডেস্টিনেশন যদি বুঝায় তাহলে সেলার বেয়ার করবে। এটা একটু খেয়াল রাখবেন। এটা আপনারা চিত্র দেখলে বুঝবেন যে মাল বায়ার নিজে কিনে নিয়ে আসতেছে সাপ্লায়ারের কাছ থেকে, তার মানে গাড়ি ভাড়া সে নিজে বেয়ার করতেছে। এটা একটু খেয়াল রাখবেন। তো সেটা আমরা শিখবো যে যদি বায়ার বেয়ার করে, অর্থাৎ এফওবি শিপিং পয়েন্টের ক্ষেত্রে বায়ার যদি বেয়ার করে, তো বায়ার বেয়ার করলে সেলারের বুকসে, সেলারের জন্য সেটা কোনো ট্রানজেকশন না, এই জন্য সেলারের বইতে কোনো কিছু হবে না। বাট বায়ারে যদি হয়, তো আমরা জানি যে ট্রান্সপোর্টেশন কস্ট আমরা যদি দুইটা ইনভেন্টরি সিস্টেমে করি, কিছুক্ষণ আগে আমরা সেখানে বলেছিলাম যে পারপেচুয়ালে আমরা কি করবো, পারপেচুয়ালে আমরা ইনভেন্টরিকে ডেবিট করবো, আমরা বলেছিলাম। আর পিরিয়ডিকে ফ্রেইট ইনটাকে, ট্রান্সপোর্টেশন ইন, ক্যারিজ ইনটাকে আমরা ডেবিট করবো। এটা একটা খরচ, তো খরচটা ডেবিট হবে। যেহেতু ক্যাশে পে করছি, ক্যাশটা ক্রেডিট হবে, এটা আমরা খুব সহজে জানি। তার মানে একটাই তফাৎ, সেটা হচ্ছে মাল যখন কিনতেছি তখনও মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করতেছি পারপেচুয়ালে, আবার যখন ট্রান্সপোর্টেশন কস্ট মাল কেনার জন্য ব্যবহার করতেছি তখনও মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করতেছি। সব মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে চলে যাবে, কারণ আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আপডেট করতেছি প্রত্যেকবার, সব মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে যোগ হয়। আর যখন এফওবি ডেস্টিনেশন হবে, যখন সেলার বেয়ার করবে, তখন কিন্তু বায়ারের বইতে কোনো ট্রানজাকশন আমরা এখানে রেকর্ড করব না। তো যখন সেলার বেয়ার করতেছে, যিনি মালটা বিক্রি করতেছেন, তো তার জন্য এটা কি, তার জন্য আসলে এটা ডেলিভারি এক্সপেন্স, তার জন্য এটা ফ্রেইট আউট, ক্যারিজ আউট, ট্রান্সপোর্টেশন আউট, আপনাদের সেলিং এক্সপেন্স। তো এই ডেলিভারি এক্সপেন্স হিসাবে উনি ডেবিট করবেন সেলারের বইতে, আর ক্যাশে পে করতেছেন, ক্যাশ ক্রেডিট হবে। তাহলে এই দুইটা জিনিস, শিপিং পয়েন্ট হলে বায়ার বেয়ার করে, এফওবি ডেস্টিনেশন হলে সেলার বেয়ার করে। এটা আপনার এই ট্রাকের ছবি দেখলে বোঝার কথা, এবং নিজেরা একটু কল্পনা করলে উত্তরটা পেয়ে যাবে। এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এখন আরেকটা জিনিস যেটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই যে বায়ার এবং সেলারের মধ্যে যেহেতু বাকিতে বিক্রি হয়, যেহেতু বলা হয় যে পারচেজ ডিসকাউন্টের প্রশ্ন, ক্যাশ ডিসকাউন্ট, আমরা আগেই বলছি যে অনেক সময় ক্যাশ ডিসকাউন্ট হয়, অনেক সময় আমরা বলছি যে পারচেজ করলাম ডিসকাউন্ট রিসিভ করা হয়। তো বিষয়টা হয় এরকম যে সাপ্লায়ার আসলে কাকে দেয়, সাপ্লায়ার অফার করে যে ঠিক আছে ভাই, আপনি যদি এই তারিখের মধ্যে 31শে ডিসেম্বরে দেওয়ার কথা, তো 31শে ডিসেম্বর না, আপনি তার আগেই টাকাটা দেন, তাহলে আপনি 2% কম দিলেই হবে বা 3% কম দিলেই হবে। তো এই যে এই ক্ষেত্রে আমরা এটাকে বলি ক্যাশ ডিসকাউন্ট। আসলে নাম ক্যাশ ডিসকাউন্ট, কিন্তু এটা আসলে ক্যাশে দেওয়া হয় না, জাস্ট ছাড় দেওয়া হয়, পাওনা টাকা থেকে একটু ছাড় দেওয়া হয় প্রম্পট পেমেন্টের জন্য, তাড়াতাড়ি যেন পেমেন্ট করেন, এই জন্য তাকে উৎসাহ দেওয়ার জন্য। তো বলা হয় এই ক্ষেত্রে কিছু টার্মস থাকে, শর্ত থাকে,
তো ক্রেডিট টার্মস আপনারা মনে রাখবেন, এই ধরনের টার্মসে বিক্রি হয়, এগুলো কেনা বেচা হয়। যদি এরকম থাকে যে 2, 10, net 30 এরকম টার্ম যদি হয়, আমরা বলি এই যে 10 এটা হচ্ছে 10 ডেজ, এটাকে বলি আমরা ডিসকাউন্ট পিরিয়ড। এই 2, 10, net 30 এর অর্থ হচ্ছে যে যদি 10 দিনের মধ্যে পে করেন তাহলে 2% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন, আর 30 তারিখের মধ্যে আপনাকে পে করতেই হবে। আবারও বলছি যে যদি 2, 10 মানে যদি 10 দিনের মধ্যে পে করেন, অর্থাৎ 10 দিন, এটাকে আমরা বলি ডিসকাউন্ট পিরিয়ড। 10 দিনের মধ্যে পে করলে 2% ডিসকাউন্ট পাবেন, মানে কম দিতে হবে, আর 30 দিনের মধ্যে পে করতেই হবে। আবার 2, 10 EOM বলতে এন্ড অফ মান্থ, এরকম যদি টার্মস থাকে, এটা বায়ার এন্ড সেলারের মধ্যে টার্মস থাকে, এরকম এগ্রিমেন্ট হয়। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা জানি নোটস পেবলের ক্ষেত্রে এরকম ইয়ে করে দেয়। এখানে যেটা হয় যে ডিসকাউন্টের ক্ষেত্রে এটাও তাই, যে 10 দিনের মধ্যে, পরবর্তী মাসের 10 দিনের মধ্যে যদি আপনি দেন তাহলে 2% ডিসকাউন্ট করবেন, ডিসকাউন্ট পাবেন, আদারওয়াইজ আপনাকে অবশ্যই মাস শেষে পরিশোধ করতে হবে। আবার অনেক সময় এরকমও থাকে যে 2 EOM, তো তার মানে কি, মাস, এই মাসের মধ্যে যদি মাস শেষ হওয়ার আগে যদি আপনি পে করেন তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন, অথবা আপনাকে 60 দিনের মধ্যে 2 মাসের মধ্যে টাকাটা পে করতেই হবে। বিষয়টা আরো ক্লিয়ার হবে যদি আমরা উদাহরণ দেই, তাহলে বুঝবেন এই টার্মস গুলো আমাদের কাজে লাগবে। তবে এটা খেয়াল রাখবেন যে 10 দিনের মধ্যে 2% ডিসকাউন্ট, তো এটাকে আমরা ক্যাশ ডিসকাউন্ট বলে থাকি। এখন যেটা আলোচনা করব, এই রেকর্ডিং সিস্টেমটা। রেকর্ডিং বলতে আমরা আগে শিখেছিলাম আমরা আসলে এখানে জার্নাল করব। তো জার্নাল যখন করব, দুটা সিস্টেমে আমি পাশাপাশি রাখছি, আপনাদের বইতে এভাবে পাশাপাশি নেই, আপনাদের জন্য এটা সুবিধা হবে আশা করি। আমরা অনেকটা বলে ফেলেছি, তারপর আবার বলছি, বারবার বলছি যেন আপনাদের মনে থাকে। যখন মাল, আমি কমন যে ট্রানজাকশন সেগুলো নিয়ে বলছি, মার্চেন্ডাইজিং অপারেশন আসলে এগুলো বলা হচ্ছে যে আমরা মাল যদি নগদে কিনি, তো এটা তো আমাদের আগে জানা আছে, নগদে কিনলে পার্সেস, ডেবিট, ক্যাশ, ক্রেডিট, এটা কিন্তু আগেই শিখেছি। আজকে শিখলাম যে আমরা পার্সেসটাকে ডেবিট না করে শুধুমাত্র ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব পারপেচুয়ালি। ওকে, আমরা যদি বাকিতে কিনি তাহলে কি করব? বাকিতে কিনলে কিচ্ছুই না, শুধুমাত্র এই ক্যাশের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল হবে। এটাও আমরা আগে শিখেছিলাম। এখানেও যখন মাল কিনতেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বাকিতে হলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কোনো তফাৎ নেই। বলা হচ্ছে মাল যদি আমরা ফেরত দিই, এখন বাকিতে কেনা মাল যদি ফেরত দেয় তাহলে কি হবে? আমরা যখন কিনলাম তখন কি করলাম? যখন কিনলাম তখন করেছিলাম এইটা, তো স্বাভাবিকভাবে যখন ফেরত দেবো তখন কি হবে? তার উল্টোটা হবে। খেয়াল করে দেখুন, তার উল্টোটা হচ্ছে, এখানে যা ছিল তার উল্টোটা। এখানে আমরা যখন জাস্ট এখানে কি করব, মাল যখন ফেরত দিচ্ছি তার মানে আমার লায়াবিলিটি কমে যাচ্ছে বাকিতে কিনলে, আর পার্সেস রিটার্নটাকে আমরা ক্রেডিট করব। এটা খেয়াল রাখবেন, পার্সেস রিটার্ন। এখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মাল কিনলেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, বিক্রি ফেরত দিলে তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমে যাবে, তখন ক্রেডিট হবে। বাট পিরিয়ডিকের ক্ষেত্রে পার্সেস রিটার্নটাকে আমরা ক্রেডিট করব, এটা আপনাদের মনে আছে। আবার যদি নগদে কেনা মাল আমরা ফেরত দেই তাহলে কি হবে? তো নগদে কেনা মাল ফেরত দিলে ওই আগে নগদে যখন কিনছিলাম তখন কি করছিলাম? মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, ক্যাশ ক্রেডিট। আর যখন নগদে যে মাল কিনেছিলাম সেটা বিক্রি করলে স্বাভাবিকভাবে আমি নগদ টাকা ফেরত পাবো, তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ বাড়বে আর মাল কমে যাবে। এটা একেবারে পুরো রিভার্স, অর্থাৎ আগে যা ছিল সেটা রিভার্স হয়ে যাবে। আমরা তাই করেছি, এখানে যা ছিল সেটা রিভার্সটা করলাম। বাট এখানে আমাদের মনে রাখতে হবে পিরিয়ডিকের ক্ষেত্রে আমরা মাল নগদে কেনা মাল ফেরত আসলে ক্যাশ আমাদের ডেবিট, আর পার্সেস রিটার্নটা মনে রাখবেন, এই পার্সেস রিটার্নটা এখানে নামটা চেঞ্জ হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরিবর্তে। এটা একটু খেয়াল রাখবেন, এটা আপনারা আগেই শিখেছেন। এরপরে যদি পার্সেস ডিসকাউন্ট যদি হয়, তো সেটার ক্ষেত্রে একই রকম। পার্সেস ডিসকাউন্ট হলে আমরা যদি বাকিতে করে থাকি তাহলে আগের মতোই হবে, এটার মতোই, যে আমার অ্যাকাউন্টস পেয়েবল কমবে আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাল সেটাও কমবে। আর ডিসকাউন্ট হলে আমরা এখানে জাস্ট রিটার্নের পরিবর্তে পার্সেস ডিসকাউন্ট। তো বলা হয় যে পার্সেস ডিসকাউন্ট, পার্সেস রিটার্নের ট্রিটমেন্টটা একই রকম হবে। এরপরে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, মনে আছে আপনাদের, যে ট্রান্সপোর্টেশন কস্টের ক্ষেত্রে কি করবে। আমরা ওখানে বলছিলাম যে ট্রান্সপোর্টেশন কস্ট যখন হবে তখন আমরা পারপেচুয়ালে ট্রান্সপোর্টেশন কস্ট নাম না লিখে ওটাও মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে ঢুকাবো, তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়বে। তো এখানে আমরা বলি তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ক্যাশে পে করব, তাহলে ক্যাশ ক্রেডিট। আর এখানে বলছিলাম পার্টিকুলার ওই কস্টের জন্য আমরা এই কস্টের নাম লিখবো। তো একটা জিনিস খেয়াল রাখবেন, মাল এখানে আসলে পিরিয়ডিকটা খুব সহজে এরকম, যে মাল কিনলে পার্সেস ডেবিট, রিটার্ন করলে পার্সেস রিটার্ন ক্রেডিট, বিক্রি করলে সেলস ক্রেডিট, ফ্রেট ইন হলে ফ্রেট ইন ডেবিট, ফ্রেট আউট হলে ফ্রেট আউট ডেবিট। অর্থাৎ পার্টিকুলার ওই
যে ট্রানজাকশন হবে ওটার নামই আমরা লিখতে পারতেছি, বাট এখানে একটা শুধু মনে রাখতে হবে যে ওটার পরিবর্তে আমরা এখানে পারপেচুয়ালি যেহেতু আমরা প্রত্যেকবারই ইনভেন্টরি নিয়ে কথা বলতেছি, ওটার আপডেট করতেছি, ওটা ফিগারটা চেঞ্জ করতেছি, এই জন্য আমরা এগুলোর জন্য শুধুমাত্র ওই নামের পরিবর্তে পারচেজ, পারচেজ রিটার্ন, ফ্রেট ইন, এটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। এটা একটু খেয়াল রাখতে হবে। এখন যদি এমন হয় যে আমরা কোনো ডিসকাউন্ট ছাড়া যদি টাকা পরিশোধ করি, অর্থাৎ যত টাকা দিয়ে কিনেছিলাম পুরো টাকায়, অর্থাৎ নির্ধারিত টাইমের মধ্যে, ওই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম 2, 10, net 30, যে 10 দিনের মধ্যে আসলে পরিশোধ করার কথা, কিন্তু 10 দিনের মধ্যে যদি পরিশোধ করতে না পারি তাহলে কি করবো? 10 দিনের মধ্যে পরিশোধ করতে না পারলে তো পুরো টাকাটাই, তার মানে আমার যত টাকা দেনা ছিল, যদি 50,000 টাকায় কিনি তাহলে 50,000 টাকায় আমাকে ফেরত দিতে হবে। তাহলে 50,000 টাকা লায়াবিলিটি কমবে, অ্যাকাউন্টস পেয়েবল, এটা ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, এটার ক্ষেত্রে আসলে কোনো তফাৎ নেই, একই সিস্টেম, পারপেচুয়াল পিরিয়ডিকে কোনো তফাৎ নেই। বাট বলা হচ্ছে যদি আমরা এই ডিসকাউন্টটা যদি অ্যাভেইল করি, অর্থাৎ ওই 10 দিনের মধ্যে যদি ডিসকাউন্ট, আমাদের যে ডিসকাউন্ট পিরিয়ড থাকবে সেই পিরিয়ডের মধ্যে যদি আমরা পে করতে পারি তাহলে কি হবে? পিরিয়ডের মধ্যে পে করতে পারলে তাহলে আমাদের আসলে লায়াবিলিটি তো পুরোটাই কমবে। আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম 50,000 টাকার লায়াবিলিটি কমে গেল, তো লায়াবিলিটি তো 50,000 টাকারই কমলো। তো আমরা এখানে যেটা হলো যে আমাদের, আমরা যখন এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, যেটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে কমে যাবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি পুরো টাকারই কমে যাবে। এখানে ক্যাশ, যেটা ক্যাশ আমরা আসলে যে ক্যাশে যেটা পে করব সেটা ক্যাশে পে করবো কোনটা, যেটা আমরা ডিসকাউন্ট যেটা অ্যাভেল করতেছি সেটা। তো বলা হয় যে যদি এরকম হয় তাহলে আমাদের লায়াবিলিটি কমবে, ক্যাশও কমবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কমবে। এটা কোন ক্ষেত্রে? যদি আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যদি আমরা পে করতে পারি। আর এখানে কি হবে? পারচেজ ডিসকাউন্ট পাবো। আমরা আগে বলছি পারচেজ ডিসকাউন্ট, এটা আসলে বলা যায় কস্টটাকে কমায় দেয়, এটা রেভিনিউর মতো। তো তার মানে আমরা যখন ক্যাশ যেটা পে করতেছি সেটা কম পে করব। তো এটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন যে আসলে ক্যাশে যেটা পে করতেছি সেটা, তো পাওনা টাকা থেকে আমার ক্যাশের ইয়েটা কমবে যদি ডিসকাউন্ট আমরা অ্যাভেল করতে পারি। এরপরে যেটা আলোচনা করব, এতক্ষণ তো আলোচনা করলাম মাল কেনা এবং মাল ফেরত দেওয়া বা গাড়ি ভাড়া এগুলো বেয়ার করা এই সম্পর্কে। যদি মাল বিক্রি করি তাহলে কি হবে? আপনাদের মনে আছে, মাল যখনই বিক্রি করতেছি পারপেচুয়ালি বিক্রি করার সাথে সাথেই, আমি আগেই বলেছি যে বিক্রি করার সাথে সাথেই আমরা হিসাব করি যে আর কত টাকার মাল রয়ে গেল, কত টাকার মাল বিক্রি করলাম। তো আমরা আগে বলছি কত টাকায় বিক্রি করলাম, কত টাকার মাল রয়ে গেল। তো আমরা এখানে মনে থাকবার কথা বলেছিলাম যে আমরা সেলসের জন্য রেকর্ড করব, কস্ট অফ গুডস সোল্ড এর জন্য রেকর্ড করবো পারপেচুয়ালি। তো সেলসে যদি রেকর্ড করি, ক্যাশে যদি সেল করি তাহলে তো এটা কোনো তফাৎ নেই, দুইটা মেথড একই। ক্যাশে সেল করলে ক্যাশ ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। আর কস্ট অফ গুডস সোল্ড এর জন্য কিন্তু আমরা পিরিয়ডিকে কোনো রেকর্ড করিনি, কারণ এটা অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত, ক্যালকুলেশন করার আগ পর্যন্ত আমরা ওটা রেকর্ড করবো না, ওটা জানি আমরা। বাট এখানে আমরা যেহেতু পারপেচুয়ালি আমরা আপডেটেড করি, এজন্য দুইটা জার্নাল এন্ট্রি হবে, একটা হচ্ছে সেলস এর জন্য এটা করলাম, আর কস্টের জন্য হবে। কস্টের জন্য যেটা করব সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করব আর মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করব। এখানে কস্টটা কমে যাচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো এটা একটু খেয়াল রাখবেন যে পারপেচুয়ালে সেলস এর জন্য দুইটা জার্নাল এন্ট্রি হবে, একটা সেলস এর জন্য হবে আর একটা কস্ট অফ গুডস সোল্ড এর জন্য হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ডটাকে ডেবিট করব, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করব। এই মাল যদি আমরা তাহলে বাকিতে বিক্রি করি তাহলে কি হবে? কিচ্ছু না, শুধুমাত্র এই জায়গা তফাৎ, ওখানে ক্যাশ করেছিলাম, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল, কোনো তফাৎ নেই। আর বাকি যা ছিল সব একই, এবং আমরা জানি পিরিয়ডিকে কোনো জার্নাল এন্ট্রি হয় না, এটা আগেই শিখেছিলাম। তাহলে এই জায়গায় শুধু তফাৎ, এটা আমরা জানি নগদে হোক অথবা বাকিতে, নগদ হলে ক্যাশ ডেবিট আর বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল, কোনো তফাৎ নেই, শুধুমাত্র কস্ট অফ গুডস সোল্ড এর জন্য এডিশনাল একটা এন্ট্রি দিতে হয় পারপেচুয়ালি, এটা খেয়াল রাখবেন। এরপরে যেটা আলোচনা করব যে আমি যদি মাল ফেরত আসে তাহলে কি হবে? আমি যে মাল বিক্রি করেছি সেই মাল যদি ফেরত আসে তাহলে কি হবে? তো ফেরত আসলে আসলে কি হবে? আগে যা করেছিলাম উল্টোটা হবে। আপনাদের মনে আছে, সেল যখন করেছিলাম বাকিতে যদি করে থাকি তাহলে আমার পাওনা টাকার পরিমাণ কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে, তো অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ক্রেডিট করে দেব স্বাভাবিকভাবে। আর সেলস রিটার্ন যেটা আমাদের রেভিনিউ কমে যাবে, তো রেভিনিউ কমলে ডেবিট আর অ্যাসেট কমলে ক্রেডিট, দুইটা ক্ষেত্রে একই নিয়ম, এটা কোনো তফাৎ নেই। আবারও বলছি, বিক্রিত মাল ফেরত আসলো, তাহলে বিক্রিত মাল বাকিতে বিক্রি করেছিলাম, মাল ফেরত আসছে, তাহলে যার কাছে বিক্রি করেছিলাম ডেটর্স, অ্যাকাউন্ট রিসিভেবল,
সেই অ্যাকাউন্ট রিসিভেবল ওটা ছিল আমাদের জন্য কারেন্ট অ্যাসেট, তাহলে সেই কারেন্ট অ্যাসেটটা কমে যাবে। কমে যাওয়ার কারণে অ্যাসেট কমার কারণে ক্রেডিট। আর সেলস রিটার্নস, সেল হলে রেভিনিউ হয়, সেলস রিটার্ন হলে রেভিনিউ কমে যায়, তো রেভিনিউ কমলে ডেবিট আমরা শিখেছিলাম। তাহলে আমরা দেখলাম এখানে রেভিনিউ কমে গেল, এই জন্য ডেবিট হলো, আর এখানে অ্যাসেট কমে যে ক্রেডিট হলো। দুইটা সিস্টেমে একই। আর কস্ট প্রাইসের জন্য আমরা শিখেছিলাম মাল যখন ফেরত আসলে দুইটাই তো এন্ট্রি করে রাখছিলাম বিক্রির সময়। এই যে কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করেছিলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট, ঠিক মাল ফেরত আসলে একদম উল্টোটা হয়ে যাবে। আগে যা করেছিলাম বিক্রিত মাল ফেরত আসলে কষ্টের জন্য তার উল্টোটা হবে, তো এটা একটু খেয়াল রাখবেন। এরপরে যেগুলো আছে এগুলো আসলে দুইটা মেথডে কোনো তফাৎ নেই, একই। আপনারা আগে যা শিখছেন এখনো তাই, এগুলোর ক্ষেত্রে কোনো তফাৎ নেই, তবু আমি একটু বলি। সেলস ডিসকাউন্ট হলে আমরা জানি, সেলস ডিসকাউন্ট হলে সেলস ডিসকাউন্টটা আমরা সেলস ডিসকাউন্ট যখন দেই তখন আসলে ক্যাশ কম রিসিভ করি, এখানে কম্পাউন্ডিং জার্নাল এন্ট্রি হয় যে আমরা ক্যাশ একটু কম রিসিভ করি, সেলস ডিসকাউন্ট হয় যদি এমন হয় যে একজনের কাছে আমি 50,000 টাকার মাল বিক্রি করেছি, তো 50,000 টাকার মাল উনি আমাকে কি করেছেন 2% ডিসকাউন্ট দিয়েছে, তো আমি 2% ডিসকাউন্ট দিয়েছি, তো 2% ডিসকাউন্ট দিলে সেটা আসলে আমার জন্য এক্সপেন্সের মতো, তো 2% এখানে ডিসকাউন্ট দিয়ে আমরা যদি এটা 2% করি তাহলে 2% করলে কত হয় জানি না, যদি 1000ও হয় তাহলে 1000 আমাদের জন্য কিন্তু আসলে এক্সপেন্স। আর ক্যাশ পাবো কত, সেই ক্ষেত্রে আসলে ক্যাশ পাবো হচ্ছে এই 1000 বাদ দিলে 49,000। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের পাওনা টাকার পরিমাণ কিন্তু 50,000ই কমছে। আর সেলস ডিসকাউন্ট এটা আসলে আমরা বলি রেভিনিউ কম, এটা এক্সপেন্সের মতো, আমাদের জন্য যেহেতু ডিসকাউন্ট অ্যালাউড, আমরা ডিসকাউন্ট দিলাম কাস্টমারকে, আমাদের জন্য এটা এক্সপেন্সের মতো, তো সেই জন্য আমরা এক্সপেন্স না বলে বলি যে রিটার্ন আসলে রেভিনিউ কমছে, কিন্তু এটা এক্সপেন্সের মতোই, তো এক্সপেন্সও বলতে পারি। তো সেটার বাড়ার কারণে এক্সপেন্স বাড়ার কারণে ডেবিট, বা রেভিনিউ কমার কারণে ডেবিট, আর পাওনা টাকার পরিমাণ কমার কারণে ক্রেডিট করি আমরা। দুইটা মেথডে একই, কোনো তফাৎ নেই। এরপর ফ্রেড কস্ট অন সেলস, তো সেলস এর সময় স্বাভাবিকভাবে আমরা বলছি যে সেল যখন করবে, তো সেলের সময় তো সেলারই বেয়ার করবে, তো সেল তো আমরা একটা প্রতিষ্ঠান দুটা প্রতিষ্ঠান তো একসাথে হিসাব করবো না, একটা প্রতিষ্ঠান মাল যখন সেল করবে তখন এফওবি ডেস্টিনেশনে আমরা যখন কিনেছিলাম তখন বলেছিলাম যে কিনলে পারপেচুয়ালি মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করবো, আপনাদের মনে থাকবার কথা। বাট এখানে যখন সেলারের জন্য আমরা বলেছিলাম যে তার জন্য এটা অপারেটিং এক্সপেন্স, এটা ডেলিভারি এক্সপেন্স, সেটার নাম হচ্ছে ফ্রেইট আউট বা ট্রান্সপোর্টেশন আউট বা ক্যারিজ আউট অথবা ডেলিভারি এক্সপেন্স, দুটা মেথডে সেই এক্সপেন্সটা ডেবিট হবে, আর ক্যাশে পরিশোধ করলে ক্রেডিট হবে, আর বাকিতে হলে সেটা অ্যাকাউন্টস যদি বাকিতে হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের পাওনা টাকার পরিমাণ কমে যাবে, অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরে ক্যাশ রিসিভড অন অ্যাকাউন্ট উইদাউট এনি ডিসকাউন্ট, অর্থাৎ আপনি কাস্টমারকে অফার করেছিলেন, উনি ওই ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে টাকা পরিশোধ করতে পারেনি, উনি ওটা অ্যাভেল করতে পারেনি, তার মানে কি আপনি পুরো টাকাটাই পাবেন। এই যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, তার মানে আপনি 50,000 টাকাই পাবেন, তো 50,000 টাকা পেলে ওখানে আমাদের 49,000 টাকা ক্যাশকে ডেবিট করেছিলাম যখন আপনি সেলস ডিসকাউন্ট দিয়েছেন, কিন্তু ডিসকাউন্ট যখন অ্যাভেল করতে পারছে না, তার মানে কি আপনি 50,000 টাকায় তখন ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা ক্রেডিট, একই কথা। তার মানে আপনি যখন ক্যাশ রিসিভ করতেছেন বাকিটি বিক্রি করার কারণে, ওই যে যদি বলা হয় যে 30 দিনের মধ্যে দিল কিন্তু 10 দিনের মধ্যে দিতে পারেন, তার মানে আপনি পুরো টাকাটাই পাবেন, পাওনা টাকার পরিমাণ পুরোটাই কম, এটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে কাস্টমার দিয়ে দেয় তাহলে কি হবে, যে আপনাকে 10 দিনের মধ্যে যদি ডিসকাউন্ট পিরিয়ড যদি 10 দিন আর 10 দিনের মধ্যে, তাহলে আমি কিছুক্ষণ আগেই কিন্তু যা বলছিলাম সেটাই, ওই যে বলছিলাম আপনাদের এখানে বলছিলাম যে আপনি 49,000 টাকা পেলেন ক্যাশে, আর 1,000 টাকা ডিসকাউন্ট দিলেন, আর পাওনা টাকা কিন্তু আপনার 50,000ই কমে গেল, এটা কিছুক্ষণ আগে বলেছিলাম, খুব সহজ জিনিস। তাহলে আপনার সেই ক্ষেত্রে ক্যাশ পেলেন 49,000, কাস্টমারকে 10 দিনের মধ্যে দেওয়ার কারণে 1,000 টাকা ছাড় দিলেন, এইটার নাম হচ্ছে, এই সেলস ডিসকাউন্টের নাম হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। মনে রাখবেন 3 ধরনের ডিসকাউন্ট আছে, ক্যাশ ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট এবং কোয়ান্টিটি ডিসকাউন্ট, এই জিনিসগুলো আপনারা শিখবেন। এখানে আমরা যেটা আলোচনা করতেছি এটাকে বলে ক্যাশ ডিসকাউন্ট। অনেক সময় হয় যে লিস্ট প্রাইস, আপনারা বই কিনতে গিয়েও দেখছেন বইতে লেখা আছে, লিস্ট প্রাইস লেখা আছে যে একটা বইয়ের দাম 500 টাকা, সেখানে বলা হচ্ছে 10% ডিসকাউন্ট, ওই যে লিস্ট প্রাইস থেকে যেটা কম দিচ্ছে ওটাকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট। বাট আমরা যেটা আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে ক্যাশ ডিসকাউন্ট বা সেলস ডিসকাউন্ট, যেটা ডিসকাউন্ট অ্যালাউড নামেও থাকে অনেক সময়। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন।
তো মূলত আমাদের যে পয়েন্টগুলো তাহলে খেয়াল করবেন, যে পয়েন্টগুলো মনে রাখতে হবে এই মোটের উপরে, সেটা হচ্ছে যে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আসলে কখন, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা এত কঠিন, তা বলা হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে কখন আমরা ডেবিট করছি। আমি আবার বলি, এটা রিক্যাপিচুলেট করার মতো। একটু খেয়াল করেন যে যখন মাল কিনেছিলাম তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম। যখন গাড়ি ভাড়া, ট্রাক ভাড়া, এফওবি শিপিং পয়েন্ট, অর্থাৎ বায়ার নিজে বেয়ার করে নিয়ে যাচ্ছে কাস্টমারের কাছ থেকে, তখন সে বেয়ার করতেছে, তখন আমরা বলছিলাম তখনও কিন্তু ফ্রেইটিংকে পারপেচুয়ালি আমরা ফ্রেইটিংকে ডেবিট না করে সেখানেও আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম। তাহলে মাল কেনার সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, যখন গাড়ি ভাড়া বেয়ার করব বায়ার হিসাবে তখনও মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব। আবার কিছুক্ষণ আগে দেখলাম যে মাল যদি আমরা যে মাল বিক্রি করেছেন সেই মাল যদি ফেরত আসে, তাহলে কস্ট প্রাইস যেটা, কস্ট অফ গুডস সোল্ডের জন্য যেটা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, কস্ট অফ গুডস সোল্ডকে ক্রেডিট করেছিলাম। তাহলে তিনটা ক্ষেত্রে আমরা ডেবিট করব মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে, আর তিনটা ক্ষেত্রে ক্রেডিট করব। আপনাদের মনে আছে যে মাল যখন কেনা মাল যখন ফেরত দিয়েছি তখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছি, আর পিরিয়ডিক পারচেজ রিটার্ন নামে কিন্তু আমরা পারচেজ ডিসকাউন্ট নামে কিন্তু ক্রেডিট করেছিলাম। আমরা এটা আলোচনা করতেছি পারপেচুয়ালের ক্ষেত্রে। আবার যখন আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে যখন পে করতে পেরেছিলাম তখনও কিন্তু মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছিলাম। আবার মাল যখন ফেরত দিছি, মাল যখন বিক্রি করছি তখনও কিন্তু কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করেছিলাম। তাহলে আপনারা এটা আসলে জাস্ট এটা সামারি হিসাবে আপনাদেরকে দেখিয়েছি মনে রাখবার জন্য, কয়েকবার দেখলে বা অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, আমার মনে হয় যে তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা আরো বেশি ক্লিয়ার হবে। আমি এখানে একটা পাকিজা বুটিক, এই পাকিজা বুটিক্সে 2019 সালে মে মাসে কিছু ট্রানজাকশন আছে, এগুলো আসলে ইমাজিনারি, এটা মনে রাখবেন না যে সত্যি পাকিজা বুটিক্সের, জাস্ট এটা একটা নাম বসিয়েছি। তো এই মে মাসে 2019 সালে তাদের পুরো মে মাসের 31শে মে পর্যন্ত তাদের বেশ কিছু কয়েকটা ডেটে কিছু ট্রানজাকশন হয়েছে। সেই ট্রানজাকশন গুলো আমরা বলছি এটারই অ্যাকাউন্টিং সিস্টেমটা। পারপেচুয়ালে কি হবে, পিরিয়ডিকে কি হবে, আমরা সেটা যদি প্র্যাকটিক্যালি দেখি, তো এখানে যেহেতু এই পেজে আছে, পরের পেজে চলে গেলে আসলে এটা দেখা যাবে না। এই জন্য আপনাদের সুবিধাতে আমি যেটা করেছি, এই ট্রানজাকশন গুলোকে পরবর্তীতে আবার আমি এইভাবে তারিখ দিয়ে দিয়ে এখানে লিখেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ট্রানজাকশনটা কি ছিল। তো আমাদের তো পরীক্ষাতে বা অঙ্কে আপনারা জানেন যে এই ধরনের থাকে, ট্রানজাকশন গুলো দেওয়া থাকে এবং সেখানে রিকোয়ারমেন্ট থাকে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে জার্নাল এন্ট্রি করতে হবে, পারপেচুয়ালে করতে হবে এবং পিরিয়ডিক করতে হবে পুরো মে মাসের জার্নালটা, এই বুটিক পাকিজা বুটিক্সের। তো আমরা তাহলে এখন দেখি যে আমাদের জার্নালটা কি হবে। প্রথম ট্রানজাকশন যেটা ছিল, প্রথম ট্রানজাকশন ছিল যে মে মাসের 1 তারিখে মার্চেন্ডাইজ কিনছে বাকিতে। এখানে টার্ম ছিল যে যদি 10 দিনের মধ্যে আপনি যা কিনলেন 10 দিনের মধ্যে যদি পে করতে পারেন, তাহলে যেহেতু বাকিতে কিনছে 3000 টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবেন 3000 এর উপরে, আর 30 তারিখের মধ্যে 30 দিনের মধ্যে অবশ্যই পে করতে হবে। আবার বলি, এই শর্তের অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে আপনি তো কিনেছেন, মাল কিনেছেন, মার্চেন্ডাইজ বলতে মাল, গুডস আপনি কিনেছেন 3000 টাকায়, বলা হচ্ছে 3000 টাকা যে মে মাসের 1 তারিখে কিনলেন, মে মাসের 10 তারিখের মধ্যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আপনাকে আর 3000 টাকা দিতে হবে না, 2% ডিসকাউন্ট দিতে হবে, ডিসকাউন্ট পাবেন, বাট আপনাকে 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে পে করতে হবে। তো আমাদেরকে ট্রানজাকশন এখানে আসলে 3000 টাকায় যেহেতু বাকিতে কিনছে, এটা আমরা খুব সহজেই জানি। আমরা আগে শিখেছিলাম যে পারচেজকে ডেবিট করব আর বাকিতে কেনার কারণে অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করব, এটা আপনাদের মনে আছে পিরিয়ডিকে, যেটা আগে শিখেছি। আজকে শিখলাম যে আমরা পারচেজের পরিবর্তে শুধুমাত্র মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব। এটা হচ্ছে পারপেচুয়ালে, যখন কন্টিনিউয়াসলি একটা বিক্রির সাথে সাথে আমরা রেকর্ড রাখি, ব্যালেন্স বের করে ফেলি তখন। এর পরের ট্রানজাকশন যেটা বলছে, এটা মে মাসের 1 তারিখে, আমরা আসলে এগুলো সব জানি যে ডেট কিভাবে লিখতে হয়, এরপর ডেবিট ক্রেডিট, এগুলো সব আমরা আগে শিখেছি। এখন যেটা আলোচনা করব যে মে মাসের, এবং আপনার এক্সপ্লানেশন দিবেন যে আমরা মাল কিনেছি বাকিতে, অ্যাকাউন্ট টাইটেলস এন্ড এক্সপ্লানেশন আমরা জানি এখানে দিতে হয় এই ঘরে, এই কলামে। 7 তারিখে যেটা করেছে, 4 তারিখে কি করেছেন বলছে যে পেইড ফর মার্চেন্ডাইজ পারচেজড অন মে 1, বিষয়টা খেয়াল করেন। বলা হচ্ছে যে মে মাসের 1 তারিখে যে মালটা কিনেছিলাম, সেই মাল যে বাকিতে 3000 টাকায় কিনলাম, সেটা পে করে দেওয়া হয়েছে। তো 1 তারিখে কিনলেন, বলা ছিল আপনি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করেন তাহলে 2% ডিসকাউন্ট পাবেন, মনে থাকবার কথা। তো আপনি 7 তারিখে দিলেন, তার মানে 10 দিনের মধ্যে দিয়ে দিলেন। তো তার মানে কি আপনি কিন্তু 2% ডিসকাউন্ট যেটা, সেটা কিন্তু অ্যাভেল করবেন। এখন বলা হচ্ছে আপনার দেনা ছিল কত, আপনার দেনা কিন্তু 3000 টাকা ছিল। এই 3000 টাকা তাহলে দেনা কমে গেল, আপনার লায়াবিলিটি কমে গেল, অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি, এটা কমলে ডেবিট, এটা কিন্তু 3000 টাকারই কমে গেল। আপনি মাঝখানে কি হলো, 2940
এই টাকাটা আপনাকে নগদে পে করতে হলো। কেন পে করতে হলো? কারণ এই 3000 টাকার উপর 2% আপনি ডিসকাউন্ট পেলেন 60 টাকা। এই 60 টাকা আপনি ডিসকাউন্ট পেলেন। তো বলা হচ্ছে যে যখন আপনি 60 টাকা ডিসকাউন্ট পেলেন, এই ডিসকাউন্টের জন্য আমরা এখানে নাম দিয়েছিলাম যে পারচেজ ডিসকাউন্ট। আপনাদের মনে থাকবার কথা, আমরা পিরিয়ডিকে শিখেছিলাম সেটা পারচেজ ডিসকাউন্ট। বাট এখানে কি করব? পারচেজের জন্য, পারচেজ রিটার্নের জন্য, পারচেজ ডিসকাউন্টের জন্য আমরা ওগুলো না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমি আগেই বলেছিলাম। তার মানে আমরা সেখানে শিখলাম যে আমাকে আমার লায়াবিলিটি 3000 টাকারই কমে গেল, আমাকে নগদে পরিশোধ করতে হলো 2% বাদ দিয়ে 2940 টাকা, আর বাকি 60 টাকা এটা আমরা পিরিয়ডিকে বলি যে এটা আমি ডিসকাউন্ট পেলাম, ডিসকাউন্ট রিসিভ বা পারচেজ ডিসকাউন্ট। আর এখানে আমরা কি করি? পারপেচুয়ালে ওইটা না লিখে লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যেটা হয় যে মে মাসের 10 তারিখে যেটা বলছে যে মে মাসের 10 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর 5000 টাকা টার্মস 110 নেট 30। আসলে আমরা যেটা 1 তারিখে দেখেছিলাম সেখানে 3000 টাকার মাল কিনেছিলাম, ওখানে ছিল 210 নেট 30। এখানে আমাদের আছে 110 নেট 30। এখানে বলছে যে 5000 টাকার মাল কিনলাম, শর্ত হচ্ছে যে 10 দিনের মধ্যে করলে পরিশোধ করতে পারলে 1% ডিসকাউন্ট পাবো, বা 30 তারিখের মধ্যে আমাদেরকে পে করতে হবে। তো এটা তো 1 তারিখে যা করেছিলাম সেটাই, যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। আর পিরিয়ডিকে তো আমরা জানি পারচেজের ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা সমস্যা না, এটা 1 তারিখে যা করেছিলাম সেটাই, খুব সহজ জিনিস। এরপরে 11 তারিখে যেটা বলছে সেটা একটু দেখুন। 11 তারিখে বলছে যে রিটার্ন পার্ট অফ মার্চেন্ডাইজ পারচেজড অন মে 10 টাকা 200। কিছুক্ষণ আগে আপনাদের মনে আছে যে আমরা এই যে 10 তারিখে 5000 টাকার মাল কিনলাম, বলা ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে 1% ডিসকাউন্ট পাবো, 30 দিনের মধ্যে পে করতেই হবে। সেটাই বলা আছে 11 তারিখে আবার কি হচ্ছে, এই 5000-এর মধ্যে 200 টাকার মাল আবার আংশিক বলা আছে ডিফেক্টের কারণে বা প্রয়োজন নেই, এই কারণে আমরা আবার ফেরত দিলাম। তো যখনই মাল 200 টাকার মাল 5000 টাকার মধ্যে 200 টাকার মাল ফেরত দিচ্ছি, তো ফেরত যখন দিচ্ছি তো আমার তার কাছে দেনা তো ছিল 5000 টাকা। তো এই দেনা, এই লায়াবিলিটি তাহলে আমার 200 কমে যাবে, খুব সহজ কথা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল লায়াবিলিটি কমে গেল 200 টাকা। আমি যেহেতু মাল কিনেছিলাম 5000 টাকা, তো সেখান থেকে আমার 200 টাকা লায়াবিলিটি কমলো। আর আমরা এখানে শিখেছিলাম আমরা পারচেজ রিটার্ন লিখতে হয়, আর এখানে শিখলাম আজকে পারপেচুয়ালি শিখলাম যে না, পারচেজ রিটার্ন পারচেজ এগুলো না লিখে আমরা লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তার মানে আমরা দেখলাম এখানে এই অ্যাকাউন্টস পেয়েবলটা যখন কিনেছিলাম লায়াবিলিটি বেড়েছিল, যখন মাল ফেরত দিচ্ছি লায়াবিলিটি কমে গেল 200 টাকা। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা ক্রেডিট হয়ে গেল, অর্থাৎ কস্ট অফ মার্চেন্ডাইজ যেটা আমরা বলছিলাম এখানে যেমন বাড়ায় দিয়েছিলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করেছিলাম, মাল ফেরত দেওয়ার কারণে পুরো রিভার্স হয়ে গেল। এর আগে আমি বলছিলাম এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম, এখানে করলাম ক্রেডিট। এখানে অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করেছিলাম, লায়াবিলিটি বাড়ছিল যখন কিনছিলাম বাকিতে, এখানে যখন মাল ফেরত দিচ্ছি তখন লায়াবিলিটি কমে যাচ্ছে। কোনো তফাৎই নেই, শুধুমাত্র দুইটা সিস্টেমে তফাৎ। দুইটা সিস্টেমের তফাৎটা কি? দুইটা সিস্টেমের তফাৎ হচ্ছে এই জায়গা, এই টাইটেলে তফাৎ। পিরিয়ডিকের ক্ষেত্রে আমরা পারচেজ রিটার্নকে ক্রেডিট করি, আর পারপেচুয়ালি মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করি। আসলে কেনার সময় আমরা এখানে পারচেজকে ডেবিট করেছিলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করেছিলাম। দুটো পারপেচুয়ালি করেছিলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পিরিয়ডিকে করেছিলাম পারচেজকে ডেবিট। আর রিটার্নের সময় উল্টোটা, এর সাথে রিটার্ন শব্দ যোগ করে দিলাম, বাট এখানে কিন্তু ওই শব্দ যোগ করা লাগলো না, ওইটাকে শুধু ক্রেডিট করে দিলাম। এরপরে যেটা দেখবো 11 তারিখের গেল, এরপর 14 তারিখে মে মাসের 14 তারিখে তাদের ট্রানজাকশন হয়েছে। সেখানে বলছে যে সোল্ড মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফর টাকা 2000 টার্মস 210 নেট 30। দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ইজ 1800 টাকা। তো এখানে আসলে বলা হচ্ছে যে মে মাসের 14 তারিখে কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড মানে কস্ট অফ গুডস সোল্ড, যেটা কত টাকার মাল বিক্রি করলাম, বলা হচ্ছে 1800 টাকার মাল 2000 টাকায় বিক্রি করা হলো। মোটের উপর লাভ 200 টাকা, যেটা আমরা গ্রস প্রফিট বলি। আমরা শিখবো নেক্সট ক্লাসে। এবার শর্ত হচ্ছে যে আমার কাস্টমারকে বলছি যে ভাই আপনি 10 তারিখের 10 দিনের মধ্যে যদি পে করতে পারেন তাহলে আপনাকে আর 2000 টাকা দিতে হবে না, সেখানে 2% ডিসকাউন্ট পাবেন, বাট আপনাকে অবশ্যই 30 তারিখের মধ্যে 30 দিনের মধ্যে কিন্তু পে করতেই হবে। তো আপনাদের মনে আছে যে আমরা পারপেচুয়ালি যখন রেকর্ড করব তখন সেল করলে দুইটা জার্নাল এন্ট্রি হবে, আমাদের রেভিনিউর জন্য হবে, এক্সপেন্সের জন্য হবে। রেভিনিউর জন্য করলে আমরা যেহেতু বাকিতে বিক্রি করেছি অন অ্যাকাউন্ট
লেখা থাকলে অন ক্রেডিট অন অ্যাকাউন্ট লেখা থাকলে আমরা জানি বাকিতে। আর এই যখন শর্ত আছে আমরা ধরে নিচ্ছি যে বাকিতে, কারণ নগদে বিক্রি করলে এই ধরনের কোনো টার্মস থাকে না। তো বাকিতে বিক্রি করলে যা হয় আমরা আগেই শিখেছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট, কোনো তফাৎ নেই দুইটা মেথডে, এক্ষেত্রে কোনো তফাৎ নেই। এখানে শুধু অতিরিক্ত একটা জার্নাল এন্ট্রি করতে হয় কস্ট অফ গুডস সোল্ড এর জন্য। এই যে 1800 কত টাকার মাল আমরা 2000 টাকায়, 1800 টাকার মাল 2000 টাকায় বিক্রি করছি, এই 1800 টাকা আমাদেরকে এখানে রেকর্ড করতে হবে। আদারওয়াইজ আমরা ওই ডেটে যদি গ্রস প্রফিট বের করতে চাই পারবো না, কারণ আমরা পিরিয়ডিকে করি একদম মাস শেষে, বছর শেষে। আর পারপেচুয়ালি যে কোনো দিনে আমরা যে কোনো মুহূর্তে করতে পারি, এই জন্য আমাদেরকে এটাও রেকর্ড করে রাখতে হবে। যখনই বিক্রি করলাম 2000 টাকার মাল, আমাদেরকে রেকর্ড রাখতে কত টাকার মাল 2000 টাকায় বিক্রি করলাম, কারণ আমাদের এটা সম্পর্কে ভাউচার আছে, এটাও আমাদের রেকর্ড আছে। তো তখন আমরা বের করে ফেলতে পারি গ্রস প্রফিট। এই জন্য বলা হয় যে আমরা কনস্ট্যান্টলি এই কস্ট অফ গুডস সোল্ড এবং এই মাল যে বিক্রি করলাম এটা ইনভেন্টরি, এটা আসলে কন্টিনিউয়াসলি আপডেটেড করা হয়। তো খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করলাম। এই জিনিসটা খুব ভালো মতো খেয়াল রাখবেন পারপেচুয়ালের ক্ষেত্রে, যে কস্ট অফ গুডস সোল্ডও আমরা রেকর্ড করে রাখি। এরপরে যেটা আলোচনা করব, এটা আরেকটা ট্রানজাকশন, সেটা হচ্ছে মে মাসের 25 তারিখে। মে মাসের 25 তারিখে এসে বলছে যে পেইড অ্যামাউন্ট ওড অন মে 10 পারচেজ। খুব সুন্দর কথা বলা হচ্ছে, মে মাসের 10 তারিখে আমরা যা কিনেছিলাম, যে মাল কিনেছিলাম, সেই মাল কেনা বাবদ আমার যত টাকা ও আছে, ও বলতে আউটস্ট্যান্ডিং আছে, এরিয়ার আছে, দেনা আছে, ডিউ আছে, আমরা বাঙালিরা ডিউ বললে ভালো বুঝি। তো যত টাকা দেনা আছে আর কি, যত টাকার পাওনা আছে আমার কাছে, যার কাছ থেকে কিনেছিলাম, ওই সাপ্লায়ার আমার কাছে যত টাকা ডিউ আছে, উনি আমার কাছে যত টাকা পাবেন সেটা পুরোটাই আমরা পে করে দিচ্ছি। তো আপনাদের মনে আছে যে 5000 টাকার মাল কিনেছিলাম 10 তারিখে, তার মধ্যে 200 টাকার মাল আবার ফেরত দিয়েছিলাম। তার মানে আমার কাছে সাপ্লায়ার এখন, সেলার এখন কত টাকা পাবেন? এখন পাবেন 4800 টাকা। সেই কথাই বলা হচ্ছে, সেটা আমরা পে করে দিচ্ছি। তো তার মানে আমার লায়াবিলিটি 4800 কমে গেল, কোনো তফাৎ নেই দুটো মেথড। আর যেহেতু ক্যাশে পরিশোধ করে দিচ্ছি, আমরা পেইড লেখা থাকলে ক্যাশ ক্রেডিট, এর আগেও বলেছিলাম, রিসিভ লেখা থাকলে ক্যাশ ডেবিট, ক্যাশ আমরা বাড়ে, ক্যাশ পেয়ে যায়। এখানে যেহেতু পেইড মানে আমার ক্যাশ কমে গেছে, অ্যাসেট কমলে ক্যাশ কমলে এটা ক্রেডিট, আর লায়াবিলিটি কমলো। তো যেহেতু লায়াবিলিটি ছিল 4800, বলা হচ্ছে যত টাকা লায়াবিলিটি ছিল, যেহেতু 200টা 5000 মধ্যে 200 টাকা ফেরত দিয়েছিলাম, 200 টাকার মাল, তার মানে আমার লায়াবিলিটি ছিল 4800, এটা পুরোটা কমে গেল, লায়াবিলিটি কমে ডেবিট, আর ক্যাশে পে করার কারণে ক্যাশ কমে যায় ক্রেডিট। এখানে আপনারা এক্সপ্লানেশনটা দিয়ে দিবেন যে কি করলেন। আসলে জাস্ট আপনার এখানে বলা হয় যে ওই ডিসকাউন্ট অ্যাভেল না করে পুরো টাকাটা পরিশোধ করে দিলেন, সেটা। এখানে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেল করেন, আপনি মাল রিটার্ন দিয়েছেন, সেই কথাটা বলা হচ্ছে উইদাউট ডিসকাউন্ট। এরপরের ট্রানজাকশন যেটা আছে সেটা যদি আমরা দেখি, তাহলে একটু খেয়াল করেন যে মে মাসের 27 তারিখে যেটা বলছে, মে মাসের 27 তারিখে বলছে রিসিভ পেমেন্ট ইন ফুল ফর মার্চেন্ডাইজ সোল্ড অন মে 14। আপনাদের মনে আছে যে মে মাসের 14 তারিখে আমরা মাল বিক্রি করেছিলাম, তো সেখানে বলছে পুরো টাকাটা রিসিভ করা হয়েছে কয় তারিখে? মে মাসের 27 তারিখে। তো আপনাদেরকে আমি আবার মে মাসের 14 তারিখে যদি ফেরত নিয়ে যাই, সেখানে দেখবেন মে মাসের 14 তারিখে আমরা বলছিলাম 1800 টাকার মাল 2000 টাকায় বিক্রি করেছি, আপনাদের মনে আছে? শর্ত ছিল যে যদি আমার কাস্টমার যদি 10 দিনের মধ্যে পে করে, তাহলে তাকে আমি 2% ডিসকাউন্ট দেবো, বাট 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তো 14 তারিখ তার সাথে 10 দিন বললে আমরা বলি 23 তারিখ 24 তারিখের মধ্যে। তো খেয়াল করেন উনি কিন্তু 23-24 না, পরিশোধ করতেছেন কখন? পরিশোধ করতেছেন 27 তারিখে এসে। তো 27 তারিখে এসে যদি করেন, 27 তারিখে এসে আপনি বলতেছেন আপনি ফুল টাকাটা পেয়ে গেলেন। তো 14 তারিখের ইয়েটা আসলে 10 দিনের মধ্যে আমার কাস্টমার আমাকে পে করতে পারেনি, তার মানে তাকে আমি আসলে ডিসকাউন্ট দিচ্ছি না, তাহলে পুরো 2000 টাকায় কিন্তু আমি পাবো। সেটাই বলা হচ্ছে যে আমার কাস্টমারের কাছে পেতাম 2000 টাকা, তো রিসিভেবল ছিল 2000 টাকা, তো আমার এই পাওনা টাকার পরিমাণ কিন্তু 2000 টাকায় কমে গেল, আর ক্যাশ বেড়ে গেল, এই জন্য ক্যাশটাকে ডেবিট করলাম। দুটা মেথডে একই, কোনো তফাৎ নেই, এটাও আমরা জানি, খুব সহজ জিনিস। তাহলে আমরা শিখলাম যে একটা অ্যাসেট ক্যাশ বাড়লো আর একটা অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল এটা কমলো, অর্থাৎ একই ট্রানজাকশনে একটা অ্যাসেট বাড়ে আর একটা অ্যাসেট কমে, এরকম ঘটনা ঘটে। এগুলো ভালো করে বুঝবেন, এই ধরনের শর্ট কোশ্চেনও মাঝে মাঝে পরীক্ষা থাকে। তো তার মানে আমরা দেখলাম 2000 টাকায় বিক্রি করেছিলাম, 2000 টাকায় আমি পেয়ে গেলাম, বাকিতে বিক্রি করেছিলাম, এই জন্য 2000 টাকা ক্যাশ পেলাম, এই জন্য ক্যাশ বাড়লো, ক্যাশ ডেবিট, আর পাওনা টাকার পরিমাণ কমে গেল, অ্যাকাউন্ট রিসিভেবল সেটা কমে যাওয়ার কারণে এটাও একটা অ্যাসেট, এটা কমার কারণে এটা ক্রেডিট। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মে মাসে 28 তারিখের ট্রানজাকশন। সেখানে বলছে
এটাও সহজ জিনিস, আমরা কিছুক্ষণ আগে করছি। এখানে বলছে যে 3,500 টাকার মাল 4,000 টাকায় বিক্রি করা হয়েছে। শর্ত হচ্ছে আগের মতো যে 10 দিনের মধ্যে যদি আমার কাস্টমার আমাকে এই 4,000 টাকা পরিশোধ করতে পারে, তাহলে 4,000 টাকার উপরে 200 টাকা ডিসকাউন্ট সে পাবে, তাকে আমি দেব। আর 30 তারিখের মধ্যে তাকে পে করতেই হবে। আপনাদের মনে আছে যে মাল সেল করলে বা সেল আপনার সোল্ড গুডস আবার ফেরত আসলে আমাদেরকে দুইটা ট্রানজাকশন করতে হয়। তো যখনই বিক্রি করতেছি, বাকিতে বিক্রি করার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, কোনো তফাৎ নেই, দুটো মেথড। এখানে শুধুমাত্র অতিরিক্ত আরেকটা করতে হয় কস্ট অফ গুডস সোল্ড এর জন্য, আপনাদের মনে আছে, বাট এখানে আমরা করি না। একই জিনিস, 4,000 টাকা, আর এখানে কস্ট অফ গুডস সোল্ড ছিল 3,500 টাকা। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এখানে একটু ভুল আছে, ভুল বলতে অ্যামাউন্টটা শুধুমাত্র একটু বলি আপনাদের, এটা এইখানে হবে, সরি, এটা এখানে হবে, আর এটা একটু উঠবে, জাস্ট নিচে নেমে গেছে। তো তার মানে কস্ট অফ গুডস সোল্ড 3,500 টাকা ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা ক্রেডিট, আমরা দুইবার দেখিয়েছি এটা। এরপরে মে মাসের 31 তারিখ আর একটা ট্রানজাকশন আছে। মে মাসের 31 তারিখের ট্রানজাকশনটা যদি আলোচনা করি, তাহলে দেখেন মে মাসের 31 তারিখে বলছে যে রিসিভ পেমেন্ট ইন ফুল ফর মার্চেন্ডাইজ পারচেজ সোল্ড অন মে 28। আমি কিছুক্ষণ আগে বললাম যে 3,500 টাকার মাল 4,000 টাকায় বিক্রি করলাম। এখানে বলছে যে 28 তারিখে যেটা বিক্রি করছি সেখানে 31 তারিখে পুরো টাকাটা পেয়ে গেছি। তো পুরো টাকাটা পেয়ে গেছি বলতে 4,000 টাকার মাল 4,000 টাকা পেয়ে গেছি। তো 4,000 টাকা পেলে, যেহেতু বলা ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট দিবেন, তো তার মানে 4,000 টাকার উপরে আপনাকে 2% ডিসকাউন্ট দিতে হবে, কারণ কয়েকদিনের মধ্যে টাকাটা পে করে দিচ্ছি। তোমাকে কি করবেন, এই 4,000 টাকার উপরে 2% ডিসকাউন্ট দিবেন। তো আপনার ডিসকাউন্ট যখন দিচ্ছেন তখন আপনার জন্য কি ডিসকাউন্ট অ্যালাউড, এটা আপনার জন্য এক্সপেন্স, তো সেটা ডেবিট। আর আপনি কি করছেন, আপনার পাওনা টাকা কিন্তু 4,000 ছিল, সেটা কিন্তু পুরো টাকাটাই কমে গেল, পাওনা টাকার পরিমাণ অ্যাকাউন্ট রিসিভেবল পুরো টাকাটাই কমে গেল, এই জন্য সেটা ক্রেডিট করলাম। আমি আগে একবার বলছিলাম সেখানে 50,000 49,000 দিয়ে দেখিয়েছিলাম। এখানে আপনি কিন্তু তাহলে কি পাবে, যেহেতু 3 দিনের মধ্যে 10 দিনের মধ্যে পরিশোধ করছে, আপনার টাকাটা একটু কমই পাবেন, 2% কম পাবেন। 80 টাকা কম পেয়ে 3,920 টাকা পাচ্ছেন। দুইটা মেথডের মধ্যে কোনো তফাৎ নেই, এখানে শুধু মেথডের তফাৎ, অ্যামাউন্টে কোনো তফাৎ নেই। তো এই গেল আমাদের আসলে ওই যে অঙ্কটা করাছিলাম, আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতেছিলাম, সেই প্রবলেমটার আলোচনা, সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনের যে রিপোর্টিং যেটা বলেছিলাম, তো এই মার্চেন্ডাইজিং অপারেশনে আমরা যে রিপোর্টিংটা, ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট, ক্লাসিফাইড ব্যালেন্স শিট, সেটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।